এবার শেষ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন মুফতি আমির হামজা। হ্যাঁ দর্শক, দেশের রাজনৈতিক এবং ধর্মীয় অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের অন্যতম জনপ্রিয় নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার সরাসরি জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। ত্রয়োদশ জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথম কোনো রানিং বা বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত থেকে সরাসরি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো নজিরবিহীন ঘটনা ঘটল। হঠাৎ কি এমন করলেন মুফতি আমির হামজা? কেন তার মতো একজন বিপুল জনপ্রিয় ইসলামী স্কলার এবং জনপ্রতিনিধিকে এমন আইনি গ্যাড়াকলে পড়তে হলো? আজকের এই ব্রেকিং নিউজ এবং মেগা বিশ্লেষণে আমরা এই ঘটনার আদ্যপ্রান্ত, পেছনের আইনি মারপ্যাচ, সংসদ সদস্যদের সাংবিধানিক রক্ষা কবচ এবং বিএনপি জামায়াতের চলমান স্নায়ুযুদ্ধের সমীকরণগুলো একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। দর্শক, আজ মঙ্গলবার 21 এপ্রিল 2026 সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই চাঞ্চল্যকর এবং বিস্ফোরক আদেশটি এসেছে। আদালতের বিচারক সরাসরি কুষ্টিয়া 3 আসনের এই হেভিওয়েট সংসদ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর মানে অত্যন্ত সোজা, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে এখন যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে আদালতে সোপর্দ করতে পারে। কেন এই পরোয়ানা? এর উত্তর লুকিয়ে আছে আদালতের কার্যপ্রণালীর ভেতরে। গত 2রা এপ্রিল সিরাজগঞ্জের আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি সামান্স বা হাজিরার নোটিশ জারি করেছিলেন। আইন অনুযায়ী গত 19 এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন বা জামিন আবেদন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মুফতি আমির হামজা সেদিন আদালতে উপস্থিত হননি। আর দেশের প্রচলিত বিচার ব্যবস্থার নিয়ম হল, আদালতের সামান্স পাওয়ার পর নির্দিষ্ট তারিখে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি, তিনি যত বড় ক্ষমতাবান বা জনপ্রিয়ই হন না কেন, ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন, তখন আদালত তার উপস্থিতি নিশ্চিত করতে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বাধ্য হন। আজ আদালত ঠিক সেই চূড়ান্ত আইনি পদক্ষেপটি গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হল, এই মামলার মূল ভিত্তি কি? ঘটনার সূত্রপাত একটু পেছনের দিকে। মুফতি আমির হামজা বরাবরই তার ওয়াজ বা রাজনৈতিক বক্তব্যে অত্যন্ত সাহসী, স্পষ্টবাদী এবং কিছুটা আক্রমণাত্মক স্টাইলের জন্য সারা দেশে ব্যাপক জনপ্রিয়। শ্রোতারা তার এই তেজদীপ্ত এবং নির্ভীক কথাগুলো খুব পছন্দ করেন। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে তিনি কখনো কোনো রক্তচক্ষুকে পরোয়া করেননি, যা তাকে কুষ্টিয়া 3 আসনে বিপুল ভোটে জয় করে সংসদে পাঠিয়েছে। কিন্তু গত 26 মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে একটি মারাত্মক এবং স্পর্শকাতর মন্তব্য করে বসেন। আমির হামজা প্রকাশ্যেই জ্বালানি মন্ত্রীকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রকাশ্য জনসভায় একজন রানিং মন্ত্রীকে নাস্তিক তকমা দেওয়া রাজনৈতিকভাবে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলল ঠিক এর পরপরই। সিরাজগঞ্জ জেলা জাজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির সরাসরি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। কিন্তু দর্শক, আইনি জাতাকল এখানেই থেমে যায়নি। এর ঠিক কয়েকদিন পর গত 30 মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট SM নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে সিরাজগঞ্জের আদালতেই মুফতি আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার একটি বিশাল ক্ষতিপূরণ এবং মানহানির মামলা দায়ের করেন। আদালত ইতিমধ্যেই সেই মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। দর্শক, এই পর্যায়ে এসে আমাদের একটু আইনি কাঠামোর দিকে তাকাতে হবে। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি বা পেনাল কোড 1860 এর 499 ধারায় মানহানির বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর 500 ধারায় এর শাস্তির কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি কারো মানহানি করেন এবং তা আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তবে তিনি সর্বোচ্চ 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যেহেতু মুফতি আমির হামজার বক্তব্যটি পাবলিক ডোমেনে বা প্রকাশ্যে দেওয়া হয়েছে, তাই বাদীপক্ষ এটিকে সরাসরি মন্ত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মানের চরম হানি হিসেবে আইনি ধারায় নিয়ে এসেছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রশ্ন চলে আসে। একজন সংসদ সদস্যকে কি চাইলেই পুলিশ রাস্তা থেকে বা তার বাড়ি থেকে সাধারণ অপরাধীর মতো গ্রেপ্তার করতে পারে? বাংলাদেশের সংবিধান এবং সংসদ সদস্য বিশেষ অধিকার আইন অনুযায়ী সংসদ সদস্যদের কিছু বিশেষ আইনি রক্ষা কবচ বা পার্লামেন্টারি প্রিভিলেজ দেওয়া আছে।
নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন চলাকালীন অথবা অধিবেশন শুরুর 14 দিন আগে এবং অধিবেশন শেষ হবার 14 দিন পর পর্যন্ত দেওয়ানি মামলায় কোনো এমপিকে গ্রেপ্তার করা যায় না। কিন্তু ফৌজদারি অপরাধ বা আদালত থেকে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে এই রক্ষাকবচ কোনো কাজেই আসে না। অর্থাৎ আদালত ওয়ারেন্ট দিলে পুলিশ একজন রানিং এমপিকেও গ্রেপ্তার করতে পারে। তবে এক্ষেত্রে একটি বিশেষ প্রোটোকল মানতে হয়। কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হয়। অর্থাৎ আইনি দৃষ্টিকোণ থেকে আমির হামজাকে গ্রেপ্তার করা এখন শতভাগ বৈধ এবং সম্ভব। মুফতি আমির হামজা এমন একজন ব্যক্তি যিনি তার বক্তব্য এবং কাজের মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু রাজনীতি বড়ই নির্মম। অনেকেই মনে করছেন একজন রানিং মন্ত্রী সম্পর্কে এমন সরাসরি মন্তব্য করার আগে তার হয়তো আরেকটু সাবধানী বা ডিপ্লোম্যাটিক হবার প্রয়োজন ছিল। তবে এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে যে এক ধরনের শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে, এই মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা এই আগুনের রীতিমতো ঘি ঢেলে দিয়েছে। একটু খেয়াল করুন, বর্তমান সরকারের একজন প্রভাবশালী বিএনপি মন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন জামায়াতের একজন হেভিওয়েট এমপি, আর সেই এমপির বিরুদ্ধে মানহানির মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা বের করে এনেছেন জাতীয়তাবাদী বিএনপি ঘরানার আইনজীবীরা। এটি প্রমাণ করে যে বিএনপি এবং জামায়াতের তৃণমূল এবং শীর্ষ পর্যায়ে এক ধরনের চরম রেষারেষি চলছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এবং মুফতি আমির হামজার বিশাল ভক্তগোষ্ঠী এই ঘটনাটিকে খুব সহজভাবে নেবেন না। তাদের একজন নির্বাচিত সংসদ সদস্য এবং এত জনপ্রিয় একজন ইসলামিক স্কলারকে যদি সত্যি হাতকড়া পড়ানো হয়, তাহলে তা দেশ জুড়ে, বিশেষ করে কুষ্টিয়া ও সিরাজগঞ্জ অঞ্চলে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াবে। মুফতি আমির হামজার সমর্থকরা একে স্পষ্টতই রাজনৈতিক হয়রানি হিসেবে দেখবেন। এখন সবার চোখ মুফতি আমির হামজা এবং তার লিগ্যাল টিমের দিকে। এই গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তাদের সামনে এখন মূলত দুটি পথ খোলা আছে। প্রথমত, তিনি উচ্চ আদালতে হাইকোর্টে গিয়ে আগাম জামিন চাইতে পারেন। দ্বিতীয়ত, সিরাজগঞ্জ আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে পারেন। ত্রয়োদশ সংসদের প্রথম কোনো এমপি হিসেবে তার এই আইনি লড়াই বাংলাদেশের রাজনীতিতে নতুন কি নজির স্থাপন করে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই পুরো ঘটনা প্রবাহ এবং মুফতি আমির হামজার মন্তব্য সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনি কি মনে করেন এটি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। খবরের পেছনের আসল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতত মস্তক ইসলাম বিদ্বেষী। আমি যদি বলেন জামাত ইসলামী বিদ্বেষী, সরকার বিদ্বেষী না, ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধ হয়েছে কেন বলতো? মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করে তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা।